আপনার কি মনে হয়? আপনি শুধু জানি ইরান এই যুদ্ধে জিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে তারা ব্যাপক মাত্রায় নাকানি চুবানি খাইয়েছে। বা আমরা কি বাহির থেকে শুধুমাত্র দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র তার মসনদ হারাতে চলেছে, যুক্তরাষ্ট্র ইন্টারনালি শক্তি ক্ষয় করছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হচ্ছে, যুক্তরাষ্ট্রের পুরো পৃথিবী থেকে ক্ষমতা ছুটে পড়ছে। আপনার কি মনে হয় শুধু আমি আর আপনি এটা দেখছি, বা আমরা বাহির থেকেই এটা দেখছি? তারা কি বুঝছে না, তারা কি দেখছে না? এটা জেনেও কি তারা ইরানের সাথে একটা যুদ্ধবিরতিতে যাচ্ছে? বিষয়টা এমন না। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা খোলা চোখে দেখতে পাই না, যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া প্রকাশ করে না। ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করলে আপনি জাস্ট একটা ফ্লোতে চলবেন, যেই ফ্লোতে আপনাকে দিন শেষে নিয়ে পশ্চিমাদের পাশে দাঁড় করাবে। আপনি যদি এখন ইউরোপের খবর নিয়ে দেখেন, যে ইউরোপ আর আমেরিকা পুরো পৃথিবীকে লুটে খেয়েছে শুধুমাত্র তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তাদের নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য, সেই ইউরোপ এখন আমেরিকাকে দুই চোখে দেখতে পারে না। যদিও ন্যাটোর কারণে ইউরোপীয় কিছু দেশ আমেরিকাকে এখনও তেল মারছে, কিন্তু ইউরোপের সাধারণ জনগণ থেকে শুরু করে ইউরোপের বহু দেশের প্রেসিডেন্ট এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আগের মতো বন্ধুত্বসুলভ সম্পর্ক রাখতে চায় না। এইটার পেছনের কারণ কি? তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এত হাক ডাক দিয়ে এত বেশি সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে এনে, আপনি বলতে পারেন ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বেশি সামরিক সরঞ্জাম, এত বেশি সামরিক প্রস্তুতি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়েছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি নিয়েছে এমন কিছু না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কোনো দেশের ঘোষণা দিয়ে হামলা এই প্রথম। এটা কোনো ছোট বিষয় না, এটা কোনো ছোট বিষয় না। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যেভাবে হাক ডাক দিয়ে, যেভাবে বুলিয়া উড়িয়ে, যেভাবে মোটামুটি বলেছিল ইরানকে ধ্বংস করে দিবে, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে, মাত্র 72 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে, এমনও সময় গিয়েছে তারা বলেছে 24 ঘন্টার মধ্যে ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র মাত্র 38 দিন পরে এসে ইরানের সাথে যুদ্ধবিরতি করছে, তাও আবার তাদের নিজেদের ইচ্ছায়, ইরানের ইচ্ছায় না। ইরান আরও বলছে আমি যুদ্ধবিরতি করব না, মোটামুটি 2 সপ্তাহ ধরে ইরানকে পুশ করে দেন হচ্ছে এই যুদ্ধবিরতিতে আনতে পেরেছে। তাও আবার এই যুদ্ধবিরতিতে আনার জন্য চীন ইরানকে চাপ দিয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্র মোটামুটি ইরানকে ধ্বংস করে দিচ্ছে, ইরানকে খেয়ে ফেলবে, ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে, সেই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এইখানে মূল কারণ যেগুলো প্রকাশ্যে আসেনি, মূল যেই বিষয়গুলো হয়তো বা মিডিয়ায় আসেনি, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফিল্ড অপারেশন। মার্কিন যুক্তরাষ্ট্র তার শেষ নিঃশ্বাস অবধি যদি কোনো অপশন থেকে থাকে, বা ইরানকে হারানোর মতো যদি কোনো পদ্ধতি থেকে থাকে, তারা সেটাই অ্যাপ্লাই করতো। তারা আকাশপথে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, আর কোনো কিছু বাকি নেই, শুধুমাত্র পরমাণু অস্ত্র বাকি ছিল। আইদার তারা যুদ্ধবিমান দিয়ে যতভাবে, যত জায়গায়, যত ধরনের হামলা করার দরকার ছিল, যত ধরনের হামলা করা যেত, যত জায়গায় হামলা করা যেত, প্রত্যেকটা স্থানে তারা হামলা করেছে, প্রত্যেকটা স্থানে তারা হামলা করেছে। কিন্তু ইরান মাথা নত করতে বাধ্য হয়নি, ইরানকে মাথা নত করতে বাধ্য করতে পারেনি তারা। ইরান আরও শক্তিশালী হয়েছে। ইরানের ইন্টারনাল ফ্যাসাদগুলোকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল সামনে এনে তারা ইন্টারনালি একটা ভাঙন তৈরি করার চেষ্টা করেছিল। যেই ঘরে ভাঙন থাকে সেই ঘর ধ্বংস করা আরও সহজ হয়। ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র সেই পলিসিটাই অ্যাপ্লাই করছিল, ইরানের ভেতর থেকে খণ্ড খণ্ড করে দেন হচ্ছে ইরানকে ধ্বংস করার চেষ্টা করছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন হামলা করলো ইরানে, তখন দেখা গেছে ইরানের মানুষ একত্রিত হয়ে বিপ্লবী গার্ডের পাশে, বিপ্লবী সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই গভর্নমেন্টের পক্ষে এসে দাঁড়িয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র আকাশপথে চেষ্টা করার পরে তারা প্রায় সপ্তাহ 2-1 মতো, সপ্তাহ 3 বলতে পারেন, 3 সপ্তাহের মতো তারা ফিল্ড অপারেশনের প্রিপারেশন, ফিল্ড অপারেশনের পরিকল্পনা নেয়।
ফিল্ড অপারেশনের পরিকল্পনা নেয়। আর যেইটুকু নিউজ আসছে বা যেইটুকু খবর পাওয়া যাচ্ছে, এইটুকুতে অনেকটাই কনফার্ম যে মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরে তারা এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে বসেছিল। যদি কোনো ধরনের যুদ্ধবিমান ভূপাতিত হয় অথবা অন্য কোনো ওসিলা দিয়ে তারা একটা অপারেশনের কথা বলে ইরানে ঢুকবে, ঢুকে হচ্ছে একজন পাইলটকে নিয়ে আসবে বা সেই অপারেশনের ওসিলা দিয়ে তারা ফিল্ড অপারেশনের একটা টেস্ট চালাবে। আর ঠিক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার পরে তারা এই টেস্টটি চালিয়েছে। তারা তাদের প্রথম পাইলটকে উদ্ধার করে নিয়ে যায়। ইটস ওকে, প্রথম পাইলটকে উদ্ধার করে নিয়ে যায়। দ্বিতীয় পাইলট তাদেরকে সিগন্যাল পাঠায়। দ্বিতীয় পাইলট একটা জঙ্গলে গিয়ে পালিয়ে যায়, একটা জঙ্গলে গিয়ে পলিয়ে থাকে। দেন হচ্ছে তাদেরকে সিগন্যাল পাঠায়, তারা এসে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্র যেটা করে, যুক্তরাষ্ট্র শুধুমাত্র ওই পাইলট যেখানে ছিল সেখানেই না, সেখানেই তাদের যুদ্ধবিমান, তাদের পরিবহন বিমান, তাদের হেলিকপ্টারগুলো যায়নি। ইস্পাহানের কাছাকাছি বা ইস্পাহানে যেখানে পরমাণু পরমাণু ইয়ে আছে আর কি, ইরানের পরমাণু স্থাপনা আছে ইস্পাহানে, সে ইস্পাহানে পরমাণু স্থাপনার কাছেও যুক্তরাষ্ট্র অপারেশন চালিয়েছে। এক জায়গায় হচ্ছে তাদের পাইলট, অন্য জায়গায় হচ্ছে ইস্পাহানের সেই স্থানটি যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এখন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পাশে অপারেশন চালানো দরকার কি? অনেকে বলছে যে এটা আসলে একটা ভুল ধারণা তৈরি করার জন্য, যাতে ইরান দুই দিকে মনোযোগ দেয় বা ওই দিকে মনোযোগ দিয়ে এইদিকে পাইলট তারা সহজে উদ্ধার করে নিয়ে যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে এই মনোযোগ কাড়ার জন্য বা মনোযোগ বিভ্রান্তি তৈরি করার জন্য তারা 2-4টা যুদ্ধবিমান হেলিকপ্টার দিয়েও এটা করতে পারতো। কিন্তু তারা একসাথে একসাথে 10-15টা যুদ্ধবিমান, 8-10টা হেলিকপ্টার, তারপর হচ্ছে পরিবহন বিমান। পরিবহন বিমানের কি প্রয়োজন ছিল? তারপর হচ্ছে কয়েকশো স্পেশাল ফোর্স এই অপারেশনে এসেছিল। এতে করে দেখা গেছে কি, মোটামুটি 4টি ব্ল্যাক হক হেলিকপ্টার, একটি পরিবহন বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি 2টি ড্রোনও বিধ্বস্ত হয়েছে। এটা যদি একজন পাইলটকে উদ্ধার করার একটা অপারেশন থাকতো, সাধারণত কি ঘটে? আসছে, ধরেন ইরান তো আসলে পাইলটের খবর জানে না, সিগন্যাল পেয়েছে কারা? মার্কিন বাহিনী আসছে, গোপনে আসছে, গোপনে এসে 2টা যুদ্ধবিমান অথবা মাল্টিপল যুদ্ধবিমান আসছে, একটা হেলিকপ্টার আসছে, 2টা হেলিকপ্টার আসছে, আশেপাশে দেখছে আসলে কেউ নেই। সেখানে ইরান কিন্তু জানতো না ওই পাইলট কোথায় আছে, শুধুমাত্র তাদের বিমান চলাচলকে লক্ষ্য করে বা তাদের হেলিকপ্টার চলাচলগুলোকে ফলো করে দেন তারা সেখানে গিয়েছে। তো সেখানে দেখেছে, দেখার পরে পাইলটকে নিয়ে তারা পাশে ফায়ার করে দেন হচ্ছে পাইলটকে উঠিয়ে নিয়ে চলে আসতে পারতো, বা কিছু স্পেশাল ফোর্স নিচে নেমে দেন হচ্ছে পাইলটকে উঠিয়ে চলে আসতে পারতো। কিন্তু তারা যে বিস্তৃত এরিয়া জুড়ে বা 2 জায়গায় যে অপারেশন চালিয়েছে, এই অপারেশনে মোটামুটি অনেকটাই কনফার্ম হয় যে যুক্তরাষ্ট্র ফিল্ড অপারেশনের চেষ্টা করেছিল। এই কারণেই তাদের 4টি ব্ল্যাক হক হেলিকপ্টার, তাদের পরিবহন বিমান, তাদের ড্রোনগুলো এক জায়গায় একসাথে ভূপাতিত হয়েছিল। অন্যত এতগুলো যুদ্ধবিমান, এতগুলো হেলিকপ্টার, তারপর হচ্ছে পরিবহন বিমানের কি প্রয়োজন সেখানে? সেখানে পরিবহন বিমানের কাজটা কি? একজন পাইলটকে উদ্ধার করতে যাচ্ছে, তারা পাইলটকে নিয়ে চলে আসবে, সেখানে তো রসদের কোনো প্রয়োজন নেই, সেখানে তো শত শত স্পেশাল ফোর্সের কোনো প্রয়োজন নেই। অথবা এমনও না যে পাইলট একটা বাহিনীর কাছে বা আইআরজিসির কাছে, ওইখানে আইআরজিসির যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে পাইলট বন্দি রয়েছে, সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। তাহলে একটা কথা ছিল, শত শত সেনা বা শত শত স্পেশাল ফোর্সের সদস্য সেখানে পাঠানো লাগতো। কিন্তু যুক্তরাষ্ট্র যেটা করেছে, তারা বলেছে যে একজন পাইলটকে তারা উদ্ধার করতে যাচ্ছে, সেখানে এত বেশি সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আবার ইস্পাহানের পাশে তাদের অপারেশন পরিচালনা করার কোনো প্রশ্নই ওঠে না। তো সহজে আপনি যদি বলতে চান, এই পাইলটকে ওসিলা করে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বা একটা ফিল্ড অপারেশন চেষ্টা করেছে। এখন এটা আপনি বলতে পারেন 90% কনফার্ম যে তারা ফিল্ড অপারেশনের চেষ্টা করেছে, বা ফিল্ড অপারেশনের যেই পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে তারা একটা টেস্ট ট্রায়াল চালিয়েছে। সেই ট্রায়ালেই ইরানি বাহিনী, বাসিজ এবং আইআরজিসি মোটামুটি তাদেরকে নাকানি চুবানি খাইয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছে, যদি তোমাদের বাহিনী ইরানের মাটিতে নামে সেক্ষেত্রে তারা আর ফিরে যেতে পারবে না। আর এতে করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝে যায় বা মার্কিনিরা বুঝে যায় যে আসলে ইরানে নামলে হয়তোবা তাদের সেনা ফিরে নাও যেতে পারে। এই কারণেই দেখবেন এই পাইলট নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প ব্যাপক মাত্রায় হাঁক ডাক, ব্যাপক মাত্রায় কথাবার্তা শুরু করেছে।
আর এটাই প্রমাণ করে, যুদ্ধবিরতির জন্য কথাবার্তা শুরু করেছে আর কি। আর এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ফিল্ড অপারেশনের চেষ্টা করেছিল, তাদের লাস্ট অপশন ছিল ফিল্ড অপারেশন। ফিল্ড অপারেশন করে ইরানি গভর্নমেন্টকে পতন ঘটানো, ইরানি গভর্নমেন্টের পতন ঘটানো, পাশাপাশি ইরানের যে ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়াম উঠিয়ে নিয়ে যাওয়া। কিন্তু তারা পাইলটকে টার্গেট করে বা পাইলটের একটা ওসিলা ধরে যে ফিল্ড অপারেশন চালিয়েছে, এই ফিল্ড অপারেশন ব্যর্থ হওয়ার পরে তারা মোটামুটি বুঝে গেছে ইরানে ফিল্ড অপারেশন পসিবল না। যদিও ইরান এখনও এটা অফিসিয়ালি প্রকাশ করেনি, ইরান ধীরে ধীরে প্রকাশ করে। আর ইরান দেখবেন সবসময় ধীরে ধীরে হাঁটে। তারা যুদ্ধেও এটা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা করার পরে তারা ধাপে ধাপে ধীরে ধীরে সামনে এগিয়েছে। ইরান এটাই করে, এটা হয়তো বা তারা আগামীতে প্রকাশ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ফিল্ড অপারেশনের চেষ্টা করেছে কিনা সেটা ইরান নিজেই বলে দিবে। এটা ইরানেরই একটা ট্যাকটিক্স। তাই বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় শুধুমাত্র এই যুদ্ধের মাধ্যমে বা হরমুজ প্রণালী আটকে দেওয়ার জন্য বসেনি। এখানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে তারা যাতে আলোচনায় বসে। আর সেই ফিল্ড অপারেশন আটকে দেওয়ার একটা বিষয়ও আছে। ফিল্ড অপারেশন তারা এই কারণেই করেনি আপনি বলতে পারেন। তারা মোটামুটি ফিল্ড অপারেশনে গেলে ভয়ঙ্করভাবে ফেঁসে যেত, বা তারা ফিল্ড অপারেশনে গেলে ইরান থেকে ফিরে আসার সুযোগ খুবই কম ছিল। আর এটা ইসরায়েলিরা বুঝে, ইসরায়েল আগে থেকেই বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফিল্ড অপারেশনে তারা যাবে না। ওইদিকে ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে নামিয়েছে। কিন্তু পাগলাটে ট্রাম্প মোটামুটি এখন কারো কথা না শুনে, যেখানে সে কাউকে কিছু না বলে ইরান যুদ্ধে এসেছিল, ঠিক তেমনই কারো কথা না শুনে, কাউকে না জানিয়ে সে ইরানের সাথে একটা যুদ্ধবিরতিতে যাচ্ছে। এটা সে করছে। তবে নেতানিয়াহু ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করছে বা চেষ্টা করছে এই যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার, কিন্তু ইরান আর যুক্তরাষ্ট্র এখনও অনড় আছে। আজ আলোচনার পরে বোঝা যাবে যে আসলে পরিস্থিতি কোন দিকে যায়, পরবর্তী পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কী হতে পারে, ইরান পরবর্তী কোন কৌশলে এগোতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রকে যে ইরান ভয়ঙ্করভাবে ফাঁসিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর পাশাপাশি তাদের সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়ার মাধ্যমে, এটা মোটামুটি স্পষ্ট। এতে করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে আসতে বাধ্য হয়েছে। এই অবস্থায় ইরানের সাথে এই যুদ্ধে মোটামুটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেছে। এখন মার্কিনিরা তার এই বক্তব্য, তার এই বুলি শুনতে চাচ্ছে না, তার এই কথা শুনতে চাচ্ছে না। মার্কিনিরা এখন তাকে বিশ্বাস করছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। যেখানে তার সমর্থন ছিল প্রায় 55 থেকে 60%, সেখানে তার সমর্থন এখন এসে দাঁড়িয়েছে 32-37%। এমন একটা পরিস্থিতি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে। সেখানে আগামী নভেম্বরে হচ্ছে মধ্যবর্তী ইলেকশন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছে তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনি, কিন্তু সে একটা মেকানিজমের মাধ্যমে তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চাইছে। সেখানে তার এখন ক্যারিয়ার হুমকির মুখে। সে এই কারণে তার ক্যারিয়ার বাঁচানোর জন্য ইসরায়েলকেও স্যাক্রিফাইস করতে পারে। শুধুমাত্র এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলাটে ট্রাম্পের কাছেই সম্ভব। আগামী দিনগুলোতে এমনটাও দেখা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি ইসরায়েলের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছে। যদিও এটা ভেরি ডিফিকাল্ট, কিন্তু পাগলাটে ট্রাম্প যদি বেঁচে থাকে, পাগলাটে ট্রাম্প যদি ক্ষমতায় থাকে, আর পাগলাটে ট্রাম্পের যদি ক্যারিয়ার হুমকির মুখে পড়ে অথবা তার অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি হয় ইসরায়েলের জন্য, যদিও ইসরায়েলের জন্য সেগুলো করছে শুধুমাত্র টাকার জন্যই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যদি তার নিজের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে সে ইসরায়েলকেও ছেড়ে দিতে তোয়াক্কা করবে না। এটা হচ্ছে চিরন্তন সত্য। দেখা যাক আজকের আলোচনায় কি হয়। ইসলামাবাদে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ইরান কোন কৌশলে এগোয়, মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু আদায় করে নিতে পারে, ইরান তার কৌশল দিয়ে কতটুকু মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রেখে তার শর্তগুলো আদায় করে নিতে পারে। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট করে, যে এই যুদ্ধের সর্বশেষ কী ঘটতে পারে। আসসালামু আলাইকুম।